খুব দুর্বল লাগছে, ক্লান্তিতে চোখ জুড়িয়ে আসছে। কাল রাত্রিতে ঠিক কি হয়েছিল আমার সাথে সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি আমার বন্ধুর শ্বশুর বাড়িতে বন্ধুর সঙ্গে রয়ে গেলাম। যেহেতু আমার শরীরটা ভালো নেই, তাই আমার বন্ধু ও তার শ্বশুরবাড়ির লোকজনেরা থেকে যাবার জন্য অনুরোধ করলো। যদিও আমি তাদের বলেছিলাম এই বিয়েবাড়ির কাজের মধ্যে আমি কাউকেই বিরক্ত করতে চাই না, কিন্তু ওরা স্বজন ব্যক্তি, কিছুতেই ছাড়লো না। যাই হোক, সেদিন দুপুরবেলা আমার বন্ধু কমল একটা খাবার থালা সাজিয়ে আমার জন্য নিয়ে এলো। আয় কমল, বস। হ্যাঁ, এখন কেমন লাগছে? হ্যাঁ, সুস্থ বোধ করছি। এরপর বলতো, কাল রাতে ঠিক কি হয়েছিল? আমার ঠিক পরিষ্কার মনে পড়ছে না, সবটাই কেমন যেন ঝাপসা। তবে এতটুকু তোকে বলতে পারি, ওই বাড়িতে আমি রাত্রিটুকু কাটাতে গিয়েছিলাম। বুঝতেই পারছিস, বিয়ে বাড়ির বাড়ি, তাই তোদেরকে আর জ্বালাতন করতে চাইনি। তবে জানিস, একটা লোক আমাকে বলেছিল, অনেকবার নিষেধও করেছিল ওই বাড়িতে না যাবার জন্য, কিন্তু আমি তার কথা কানেই নিইনি। তারপর আমি বাড়িতে ঢুকে প্রথমেই কিছু টের পাইনি, কিন্তু পরে পরে একটা সুর, বুঝলি? কি বলিস? তারপর? হ্যাঁ, ওই সুরটাই যত নষ্টের গোড়া। সুরটাই আমাকে মাতালের মতো বিভোর করে দিয়েছিল। এক সেকেন্ড দাঁড়া। এই রুমা, তোমার বাবাকে একটু ডেকে দাও তো দেখি। হ্যাঁ বাবা জীবন, বলো। আপনি কি ওই পুরনো বাড়ি সম্পর্কে কিছু জানেন? তা বাবা জানি বলতে, ওই বাড়ির দিকে আমরা গ্রামের কেউ যাই নে। কেন? কেন তার উত্তর তো বাবা আমরা জানি নে, তবে ওই বুড়ো সাধু বাবা ভালো জানে। তাকে খবর দিয়েছি এই এলো বলে। ততক্ষণে বাবা তোমরা খেয়ে নাও, বুঝলে? আমি এখন আসছি। বোমকালি বৎস, তোমার শরীর কেমন আছে এখন? তা বাবা, ভালো বোধ করছি এখন। বাবা, আপনার কাছে আমাদের কিছু জিজ্ঞাসা আছে। কি জিজ্ঞাসা? বল শুনি। বাবা, আমরা ওই পুরনো বাড়ির সম্বন্ধে আপনার কাছে জানতে চাই। পুরনো বাড়ি? ওই বাড়ি নিয়ে এত কিসের কৌতূহল তোদের? ওই বাড়িতে শয়তান আত্মার বাস। ও এখন অভিশপ্ত বাড়ি। তোরা ওই বাড়ির কথা ভুলে যা। না বাবা, আমরা তবুও জানবো ঠিক কি কারণ ওই বাড়ি অভিশপ্ত হওয়ার পিছনে। আমাদের অনুরোধ ফেলতে পারলেন না সাধু বাবা, তাই তিনি পুরনো বাড়ির সম্বন্ধে সবকিছু খুলে বললেন। বোমকালি, ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস তাহলে শোন। ওই বাড়িতে আগে এক জমিদার থাকতেন। কালক্রমে ওই জমিদারের বংশের সমস্ত উত্তরাধিকারীর প্রয়াত ঘটে। পড়ে থাকে ওই সুশীল বৈরাগী নামে এক অভদ্র বংশধর, যিনি সঙ্গীত জগতে পণ্ডিত নামে খ্যাত ছিলেন, কিন্তু তার স্বভাব আচরণ মোটেও ভালো ছিল না। তার এই সঙ্গীত জগতে এই বদ অভ্যাসের জন্য খুব তাড়াতাড়ি পতন ঘটে। থাকার মধ্যে পড়ে থাকে তার এই স্বাদের বাড়ি। এমন সময় তিনি তন্ত্র সাধনায় লিপ্ত হন। গভীর তন্ত্র সাধনায় কত যে নরবলি করেছিলেন, তার সাথে জুড়ে পাশ্চাত্যের কালো জাদু। এরপর তিনি মানুষকে কিভাবে বশে আনতে হয় তা শেখেন। আচ্ছা, বুঝেছি, যাকে বলে হিপনোটাইজি, তাই না? একদমই তাই। হ্যাঁ, এবার মনে পড়েছে, একটা গোলক হাতে, বুঝলি তার? কার কথা বলছিস? ওই শয়তান আত্মার কথা। আর হ্যাঁ, আগুন ও সহ্য করতে পারে না। তুই এত সব জানলি কি করে রাম? জানি, কাল রাতে ওই বাড়িতে হেরিকেনের আগুন চারিদিকে ছড়িয়ে যাওয়াতেই ওই আত্মা পালিয়েছিল। ঠিক তাই, ওই আগুনই তো ওদের জম। হ্যাঁ সাধু বাবা, তারপর কি হয়েছিল বলুন তো? তারপর কেউ জানে না। শুনেছি আত্মহত্যা করেছিলেন তিনি। কেন? হঠাৎ আত্মহত্যা করতে গেলেন কেন? তা কেউ জানে না। আমি জানতে চাই সাধু বাবা। আমিও জানতে চাই। আর হ্যাঁ, আজ আমি ওই বাড়িতে আবার যাব, ঠিক কি ঘটে তা দেখার জন্য। তোরা মরতে চাস? জানিস
ওই শয়তান আত্মার কত শক্তি? তবুও আমরা যাব। আমরা ওই বাড়ির রহস্য ভেদ করবই। অনেক তর্ক বিতর্ক হলো, বেশ কিছুক্ষণ কাটলো। শেষে সাধু বাবা রাজি হয়ে গেলেন আমাদের সাথে যাবার জন্য। বোম কালী, ঠিক আছে, তবে তাই হোক। আজ রাত ঠিক 12টায় আমরা ওই বাড়িতে যাব। সাথে মশাল তৈরি রাখিস, তবে প্রথমেই সেইগুলো জ্বালিয়ে দিস না, না হলে হয়তো শয়তান আত্মা দেখা দেবে না। আর আমি নিয়ে যাব আমার সমস্ত সরঞ্জাম। আমি এখন চললাম। বোম কালী। ঘড়ির কাঁটায় 12:15। দুজনেই রেডি। সাধু বাবা এখনো আসেনি। তাহলে কি কোনো কারণে সাধু বাবা ভয় পেয়ে গেলেন? এবার 12টা। আর অপেক্ষা করা চলে না। চল কমল, বেরিয়ে পড়ি। হ্যাঁ চল। বেশ শীত পড়েছে। নদীর পাড়টা আজ আরো উজ্জ্বল হয়ে উঠেছে। আমরা দুজনেই ওই বাড়িতে প্রবেশ করলাম। চারিদিক অন্ধকার। আমি কমলকে ওই ঘরে নিয়ে গেলাম, যে ঘরে কাল আমি শোবার জন্য গিয়েছিলাম। ঘরটা ঠিক আগের মতোই আছে। আশ্চর্য ব্যাপার হলো এই যে ঘরে আমার সেই মাদুরটা আর নেই। এমনকি জানালাটা আগের মতোই বন্ধ। এখন শুধু অপেক্ষা। মিনিট 15 কাটলো। এবার সেই সুরটা ভেসে এলো। খুব মৃদু শুনতে পারছি, কিন্তু এতটাই শক্তিশালী সেই সুর। আমরা দুজনেই শক্ত হয়ে দাঁড়ালাম। হাতে অজ্বলন্ত মশাল নিয়ে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ থমকে গেলাম। দেখলাম একটা মানুষের ছায়া। সে যেন আমাদের দিকে এগিয়ে আসছে। কমল সহ্য করতে না পেরে বলল, কে 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 আপনি? সামনে আসুন বলছি। আমি প্রস্তুত হয়ে উঠলাম। যে কোনো সময় হামলা হতে পারে তাই ভেবে। হঠাৎ আমাদের পেছনে একটা পচা গলা মানুষের আবির্ভাব হলো। আমাদের দুজনের গলা ঝাপটে ধরলো এক অদৃশ্য হাত। আমাদের শূন্যে তুলে দিল একেবারে। কি রে, মরার পাকনা গজিয়েছে তোদের? আবার আমার বাড়িতে ঢুকেছিস কেন বল? আজ তোদের রক্ষা নেই। সে এক ভয়ানক অবস্থা। দুজনেই চেঁচাতে লাগলাম, বাঁচাও, কে আছো, বাঁচাও, বাঁচাও, কে আছো, মেরে ফেললো, বাঁচাও। বোম কালী, বোম কালী, ওদের ছেড়ে দে, ছেড়ে দে বলছি, এক্ষুনি ছেড়ে দে, না হলে কিন্তু তোর আজ রক্ষা নেই। এই তুই কি করবি আমায়? তোর এত বড় সাহস, আমায় মারতে আসিস? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি, এই নে। এই বলে শস্যের উপর অদ্ভুত মন্ত্র পড়ে মারলো ছুঁড়ে সেই শয়তানের উপর। সঙ্গে সঙ্গে আমরা মাটিতে পড়ে গেলাম। আমি জানতাম তুই এই রকম করবি, তাই আমরাও ব্যবস্থা করেছি তোর। এই, তোরা মশালগুলো জ্বালা এক্ষুনি। কষ্ট করে কোনো রকমে মশালগুলো জ্বালালাম। ওই আত্মা এবার বলে উঠলো, থামা থামা বলছি ওই আলো, আমি চলে যাচ্ছি। দাঁড়া, কোথায় যাচ্ছিস? আগে বল তুই কে, কি কারণে এখানে আছিস এখনো? কেউ কি মরে যাবার পর সাদে ফিরে আসে? আমার আত্মা শান্তি পায়নি রে, তাই আমি এখানে আছি। কেন? আমি তো জানি তুই নিজে জেনে শুনে আত্মহত্যা করেছিলিস। ওসব বাজে কথা, আমায় খুন করেছে। আচ্ছা, এইবার বুঝেছি। এইবার আমায় যেতে দে। চলে যা, তুই চলে যা এবার। আমার সব বোঝা হয়ে গেছে।